হ্যালো এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম বর্তমান সময়ের সবচেয়ে ডিমান্ডিং এবং ভাইরাল অ্যাসলাইন ড্রামাটি নিয়ে, যেখানে সবার মাথার উপরই লাল রঙের অ্যাসলাইন থাকে। এ লাইন দিয়ে কি বোঝানো হয় এবং কারা কারা এই লাইনগুলো দেখে আর তাদের জীবনে কি কি ঘটে তা তো তোমরা এই পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবা। তো আর কোনো স্পয়লার না দিয়ে চলো এবার ভিডিওটা শুরু করি। তবে তার আগে আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা আমাদের নায়িকা লিকে দেখতে পাই। লি তার রুমের বাইরে থেকে একটা গাড়ির হর্ন শুনতে পায়, তাই সে সোজা জানালায় গিয়ে তাকিয়ে দেখে কে হর্ন বাজাচ্ছে। সেখানে দেখা যায় একটা মেয়ে স্কুলে যেতে দেরি হচ্ছে, তাই তার গার্ডিয়ান গাড়ি নিয়ে এসে একাধারে হর্ন বাজাচ্ছিল এবং তাড়াতাড়ি করে মেয়েটিকে গাড়ির ভিতরে ঢুকতে বলছে। কিন্তু মেয়েটি গাড়িতে ওঠে না, সে একাই হেঁটে যেতে চায়। এখানে গাড়ির ভিতরে থাকা যে লোকটা বসে আছে তার মাথার উপর অনেকগুলো অ্যাসলাইন দেখা যায়, আর স্কুল ছাত্রীর মেয়েটার মাথার উপরে শুধুমাত্র একটা অ্যাসলাইন দেখা যায়। এর মানে সে জীবনে একবারই কারোর সাথে ইন্টিমেট হয়েছে। কিন্তু গাড়ির ভিতরে থাকা লোকটার ব্যাপারে কি আর বলা যায়, তার মাথার উপরে থাকা অ্যাসলাইনের সংখ্যা এতই বেশি ছিল যে আমাদের কারো কারো চুলের সংখ্যাও এর থেকে কম। তার মানে ছেলেটা একদম পাক্কা প্লে বয়, আর এই ছেলেটাই ছিল আমাদের ড্রামার হিরো। যাই হোক, এদিকে লিয়ের জানালাটা কার্ডবোর্ড দিয়ে ঢাকা থাকে। ওই সময় পাশে থাকা বিল্ডিং এ তার এক প্রতিবেশী জানালা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। লি তাকিয়ে দেখে সে প্রতিবেশীর মাথার উপরে প্রায় ৬-৭টার মতো অ্যাসলাইন রয়েছে। তার মানে সে তার জীবনে প্রায় ৬-৭টা ছেলের সাথেই ফিজিক্যালি রিলেশন করেছে। আর এখানে প্রতিবেশী মেয়েটা এদিক ওদিক তাকানোর সময় লিকে দেখতে পায়, তাই সে হেসে তার হাত নেড়ে হাই বলে। কিন্তু লি তার উত্তর না দিয়ে সঙ্গে সঙ্গে জানালাটা বন্ধ করে দেয়, কারণ লি ছিল একটু ইন্ট্রোভার্ট স্বভাবের মেয়ে। মানুষের সঙ্গে মিশতে বা কথা বলতে তার একটু ভয়ই লাগে, তাই প্রতিবেশীকে দেখে সে সাথে সাথেই তার জানালাটা বন্ধ করে দেয়। এবার লি তার রুমে বসে টিভি দেখতে শুরু করে দেয়। এমনকি টিভিতেও সে অ্যাসলাইন দেখতে পায়। এখানে একটা কাপলকে টিভিতে দেখানো হচ্ছিল, যেখানে ছেলেটার মাথার উপর অনেকগুলো অ্যাসলাইন ছিল আর মেয়েটার মাথায় কেবল একটাই ছিল। আর এখান থেকে আমাদেরকে অতীতের একটা ঘটনা দেখানো হয়। লি যখন হেঁটে রাস্তা দিয়ে যায় তখন বিজ্ঞাপনের বিলবোর্ডে থাকা মানুষগুলোর মাথায়ও সে এরকম অ্যাসলাইন দেখতে পায়। এই ক্ষমতা লি জন্ম থেকেই পেয়েছে, তবে এটা সে কিভাবে পেল, কে দিল তাকে এরকম ক্ষমতা, সে কিছুই জানে না। তারপরে আমাদেরকে আরেকটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে লি অনেক ছোট ছিল। তখন থেকেই সে এসব দেখতে পেত। একদিন সে নিজের খাতায় একটা ছবি আঁকে, যেখানে লি তার বাবা মা, আন্টি আর নিজের ছবি এঁকেছিল। আর এখানে সবার মাথার উপরে সে অ্যাসলাইনও এঁকেছিল। ছবিতে থাকা এই অ্যাসলাইনগুলো দেখে তার মা বুঝতে পারে তার বাবা একাধিক নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক রয়েছে। এমনকি এখন তো তার বোন এবং তার স্বামী মিলে তাকে ধোঁকা দিয়ে বেড়াচ্ছে। তার মা অনেক আগে থেকেই বুঝতে পেরেছিল যে ওনার মেয়ে হয়তো অন্য সব মেয়েদের মতো স্বাভাবিক না, তার অলৌকিক একটা ক্ষমতা রয়েছে। তারপরে যখন সে এই লাইনগুলো সত্যতা জানতে পারে, তখন তো তিনি অনেক বেশি রেগে যায়, আর রাগে দুঃখে সে তো লিয়ের বাবাকে ছুরি দিয়ে মেরে ফেলে। তারপর তিনি লিকে ফেলে রেখে চলে যায়। এইভাবে এই ক্ষমতাটি লিয়ের জীবনে অভিশাপ ডেকে আনে। এরপরে অনেকগুলো বছর কেটে যায়। লি এখন অনেকটাই বড় হয়ে গিয়েছে, কিন্তু তার জীবনটা ছিল কষ্টে ভরা। বাবা মা কেউই তার পাশে ছিল না, তাই সে আর বেঁচে থাকতে চায় না। একদিন তো সে বিল্ডিং এর ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে, আরেকদিন গলায় দড়ি বেঁধে ঝুলে পড়ে, এমনকি নিজের হাত কেটেও মরার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে মরতে পারে না। আসলে সে যতবারই নিজের ক্ষতি করার চেষ্টা করুক না কেন, তার আঘাতগুলো এমনি এমনি ঠিক হয়ে যেত। মানে সে অমর ছিল, তার নিজেকে নিজে শেষ করার ক্ষমতা ছিল না, যে কারণে এত কিছু করেও সে মরতে পারছিল না। যাক, এখান থেকে আবারও সিনটা বর্তমানে চলে আসে। আজকে লিয়ের পাশের বিল্ডিং এর প্রতিবেশী মেয়েটি
তাকে দেখতে তার বিল্ডিং এ চলে আসে। এই প্রতিবেশী মেয়েটি ছিল অনেক বেশি ফ্রেন্ডলি, সে একদম সোজাসুজি তার বিল্ডিং এর সামনেই থাকতো। আর এবার এসেছে সে লিয়ের সঙ্গে বন্ধুত্ব করতে, কিন্তু লি তো দরজাই খুলে না, এমনকি সে একটা কথাও বলে না। তাই মেয়েটি তার জন্য আনা ফলগুলো মেঝেতে রেখে দেয় আর লিকে বলে যায়, দয়া করে এগুলো নষ্ট করো না, খেয়ে ফেলো। এই বললে সে এখান থেকে চলে যায়। প্রতিবেশী মেয়েটি সেখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পর লি তার ঘরের ভিতর থেকে হাত বাড়িয়ে ফলগুলো নিয়ে যায় এবং সেগুলো খেতে থাকে, এমনকি অনেকটা তৃপ্তি নিয়েই খায়। যাক, পরের সিনে আমরা আমাদের হিরো হানকে দেখতে পাই। হান ছিল একজন পুলিশ অফিসার। তারা কয়েকজন মিলে গল্প করতে থাকে। এখানে হান জানতে পারে তাদের সঙ্গে কাজ করা একটা মেয়ের সামনেই বিয়ে ছিল। তখনই শুরু হয় আরেকটা ফ্ল্যাশব্যাক। এই মেয়েটির সঙ্গে হানের আবার একটা সম্পর্ক ছিল, শুধু বন্ধুত্বের সম্পর্ক না, একদম শারীরিক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এমনকি একদিন যখন তারা দুজন একা ছিল স্টোর রুমে, তখন সে মেয়েটি হানকে বলে, আমার সামনেই বিয়ে, তুমি অবশ্যই আসবে, ঠিক আছে? মানে মেয়েটি নিজের বিয়ে ঠিক করে এখানে হানের সঙ্গে এসে এসব করছে। যাক, হান এ কথা শুনে চুপ করে সেখান থেকে সরে যায় আর বলে, তোমার বিয়েতে আমি কেন যাব? আমি যেতে পারবো না। আসলে হান সব মেয়েদের সাথেই এমনটা করে, শুধু শারীরিক সম্পর্ক পর্যন্তই তার সম্পর্ক, এর থেকে বেশি গভীরে সে যায় না। বিশেষ করে এসব বিয়ে থেকে তো সে অনেক বেশি দূরে থাকে। এর কারণ আমরা সামনেই জানতে পারবো। এবার আমরা একটা স্কুল দেখতে পাই। সে স্কুল দিয়ে একজন মেয়ে হাঁটছিল, তার নাম রাও। সে সোজা ছাদের দিকে যাচ্ছিল। ছাদে কয়েকজন মেয়ে মিলে আরেকজন মেয়েকে বুলি করছিল। তারা মেয়েটিকে খুবই নিষ্ঠুরভাবে অত্যাচার করছে। তখনই রাও মেয়েটি সোজা গিয়ে তাকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়, অর্থাৎ সেই হলো এই বদমাশ দলের লিডার। তারপর রাও মেয়েটি বলে, আমি জানি তোমার আঙ্কেল একজন পুলিশ, তাতে কি হয়েছে? তাই বলে কি তোর কাছে যে টাকা চেয়েছি সেটা আমাদের দিবি না? তোর কথা ছিল আজকে টাকা দেওয়ার, সে টাকা কোথায়? আজকেও তো তুই টাকা নিয়ে আসলি না। আসলে এই রাও মেয়েটা সবার কাছ থেকে জোর করে টাকা আদায় করে নিয়ে যেত, আর এই মেয়েটি টাকা দেয়নি, তাই সবাই মিলে তাকে এভাবে মারধর করছে। ওই পাশে তিনজন ছেলেও বসেছিল, কিন্তু তারা এসব দেখার পরও কিছুই বলছিল না। সম্ভবত তারাও এই রাউদের দলেরই অংশ ছিল। যাই হোক, তারপর রাও মেয়েটিকে বলে, যদি কাল তুই আমাদেরকে টাকা না দিস তাহলে তো তোকে আমরা মেরেই ফেলবো। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই। তারা কয়েকজন পুলিশ অফিসার মিলে একটা বিল্ডিং এ এসেছে, কারণ এখানকার এক রুমে একটা মেয়ে খুন হয়েছে। এই খুনের তদন্ত করতেই তারা এসেছিল। হানের মনে হচ্ছিল এটা কোনো সাধারণ খুন নয়, তবে কেন খুন করা হয়েছে সেটাও বোঝা যাচ্ছিল না। তারপর তারা একটা রুমে বসে এই কেসটা নিয়ে আলোচনা করছিল। তারা দুজন সিদ্ধান্ত নেয় এই মেয়েটির 1 বছর আগে যে বয়ফ্রেন্ড ছিল তার খোঁজ করবে, হয়তো সেখান থেকে কোনো ক্লু পাওয়া যাবে, কারণ তারা এই কেসে কোনো ক্লুই খুঁজে পাচ্ছিল না। অন্যদিকে লি তার টিভিতে একটা নিউজ দেখে, যেখানে বলা হচ্ছে আজ 28 বছর বয়সীর এক তরুণীর রহস্যজনক খুনের ঘটনা সামনে এসেছে। এখনো পর্যন্ত খুনের উদ্দেশ্য বা খুনি সম্পর্কে কিছুই জানা যায়নি, আর এই ঘটনাটি ঘটেছে লিয়ের পাশের বিল্ডিং এ। তাই লি খবরটা খুবই মনোযোগ দিয়ে শুনছিল, আর খবর চলার সময় স্ক্রিনে একটা দৃশ্য এসে দেখতে পায়, যেখানে ক্যামেরার বিপরীত দিকে একজন হেলমেট পরা মানুষ হেঁটে যাচ্ছে। লিয়ের চোখে পড়ে এই লোকটার মাথায় মাত্র একটা লাইন রয়েছে, যার মানে এই লোকটা জীবনে একবারই ফিজিক্যাল রিলেশনে জড়িয়েছে। এই বিষয়টা লিয়ার খুব নজর কাড়ে, কারণ এরকম মার্ডার স্পটে এমন একজন মানুষ কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। তাই লিয়ের অনেকটা সন্দেহ হয় এই লোকটার উপর। এবার সে হেলমেট পরা ছেলেটি সুজা তার প্রতিবেশী ওই মেয়েটির রুমে ঢুকে পড়ে। লি দেখতে পায় লোকটা ভিতরে গিয়ে ওই মেয়েটার সঙ্গে দাঁড়িয়ে রোমান্টিক মুহূর্ত সময় কাটাচ্ছে। এই দৃশ্য দেখে লি ভেবেছিল এই লোকটা হয়তো এখনই এই মেয়েটার উপর হামলা করতে পারে। তাই সে তাড়াতাড়ি পুলিশকে ফোন করে বলে, এইমাত্র একটা লোক উপরের বাড়িতে ঢুকেছে, দেখে মনে হচ্ছে কোনো খুনি হবে, দয়া করে যত তাড়াতাড়ি সম্ভব এখানে চলে আসেন। কিন্তু সে পরের মুহূর্তেই খেয়াল করে প্রতিবেশী মেয়েটা আসলে লোকটাকে ভালোভাবেই চিনে, আর তারা খুব স্বাভাবিক একটা রোমান্টিক কাপল ছিল। তাদের মধ্যে এসব রোমান্টিকতা দেখে লি বুঝতে পারে যে সে পুরোপুরি লোকটাকে ভুল বুঝেছে। এখানে পুলিশ তার কল পেয়ে বারবার প্রশ্ন করতে থাকে যে কি হয়েছে, কিন্তু লি তাড়াতাড়ি করে ফোনটা কেটে দেয়।
এখানে একটা ব্যাপার হলো, প্রতিবেশীর মেয়েটার মাথায় অনেকগুলো অ্যাসলাইন ছিল আর হেলমেট পরা লোকটার মাথায় একটা মাত্র অ্যাসলাইন ছিল, কিন্তু তারা যখন একসাথে ইন্টিমেট হয় তখন তাদের দুজনের মাথা থেকে একটা নতুন লাইন বিল্ড আপ হতে থাকে আর সেটা কানেক্ট হয়ে যায়। অন্যদিকে স্কুলের আরেকটা দৃশ্য দেখানো হয়, যেখানে স্কুলের মধ্যে রাও নামের মেয়েটা একটা সিটের দিকে তাকিয়ে থাকে। আসলে এই সিটটা ছিল আগের দিন বুলি করা ওই মেয়েটার। আসলে বুলি করা মেয়েটা কয়েকদিন ধরে স্কুলে আসছিল না, আর রাও নামের মেয়েটি তো তারই অপেক্ষা করছিল, এই কারণে সে তার সিটের দিকে এভাবে তাকিয়ে রয়েছে। তারপর আরেকটি তথ্য জানা যায়, আসলে বুলি করা এই মেয়েটা আর কেউ নয়, বরং আমাদের হিরো হানের ভাস্তি ছিল। বুলির শিকার হওয়ার পর থেকে কিছুদিন ধরে সে স্কুলে যাচ্ছে না। যাই হোক, এদিকে বুলি হওয়া মেয়েটা, যার নাম ছিল ইয়ন, সে তার বাসায় এসে তার আঙ্কেলের কাছে মানে হানের কাছে কিছু টাকা চায়। হান তো তার পার্স থেকে কিছু টাকা বের করে দেয়, কিন্তু ইয়নের এই কয়টা টাকায় হবে না। তবু সে তার আঙ্কেলকে আর কিছুই বলে না। এখানে হান খেয়াল করে ইয়নের শরীরে মারের অনেকগুলো দাগ রয়েছে। হান জিজ্ঞাসা করে, তোমার শরীরে এত মারের দাগ কেন? ইয়ন কোনো উত্তর না দিয়ে সোজা ভিতরে ঢুকে রুমের দরজাটা বন্ধ করে দেয়, যা দেখে আমরা বুঝতে পারি হানের সাথে তার সম্পর্কটা ততটাও ভালো না। পরের সিনে দেখা যায় হানের কাছে তার আরেকটা পুলিশ বন্ধু কল করে বলে, গতকাল তোর বাড়ির উল্টো দিকে একটা বিল্ডিং আছে না, সেখানে একটা মেয়ে ফোন করে বলেছিল সে হেলমেট পরা একটা লোককে দেখেছে, আর সে লোকটাই খুন করেছে কিনা সেটা নিয়ে সে সন্দেহ করছে। আর সব থেকে বড় কথা হলো, আমরাই শুধু জানি যে খুন করেছে সে হেলমেট পরা ছিল, আর আমরা তো এই ব্যাপারটা কাউকে বলিও নি। তাহলে এই মেয়েটা এই ব্যাপারে কিভাবে জানতে পারলো? এই কথাটা শুনে হান তো সাথে সাথেই লিয়ের বিল্ডিং এ এসে লিয়ের দরজায় নক করে। তখনই উপর থেকে একটি প্রতিবেশী ছেলে এসে হানকে বলে, এই দরজায় নক করে কোনো লাভ নেই, এ মেয়ে কিছুতেই বাইরে বের হবে না, ওর মতো একটা ইন্ট্রোভার্ট মেয়ে কোথাও নেই। এই বলে লোকটা সেখান থেকে চলে যায়। অপরদিকে লিত দরজার ডোরহোল দিয়ে দেখে হান তো তার মাথায় অ্যাসলাইনের ঝাড় নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এত অ্যাসলাইন দেখে লিতো হানকে খুবই খারাপ লোক মনে করছিল এবং মনে মনে গালাগালিও করছিল। তবে লি দরজাটা খুলতে প্রচন্ড ভয় পাচ্ছিল। এবার হান বলতে থাকে, আমি একজন পুলিশ অফিসার, গতকাল আপনি কল করেছিলেন, এখন আপনি যদি পুরোপুরি সত্যিটা না বলেন তাহলে আরো অনেক মেয়ে মরতে পারে। এসব ইমোশনাল কথাবার্তা শোনার পর লি দরজাটা খুলে, তবে পুরোটা নয়, শুধু একটু ফাঁক করে সে বলে, আসলে গতকাল আমি একটা ভুল করেছিলাম, হঠাৎ দেখি মনে হয়েছিল ওই হেলমেট পরা ছেলেটা খুনি হবে, কিন্তু পরে আমি বুঝতে পারি যে তারা কাপল ছিল, তাই আমি ফোনটা কেটে দিয়েছিলাম, তাছাড়া আমি আর কিছুই জানি না। এই বলেই সে তাড়াতাড়ি করে আবারও তার দরজাটা বন্ধ করে দেয়। এভাবে আরো কিছুদিন পার হয়ে যায়। পুলিশ জানতে পারে এ খুনের পিছনে দুইটা মেয়ে আর একটা ছেলে দায়ী। ছেলেটার নাম ছিল জিমিন, কিন্তু হান ছবি দেখে বুঝতে পারে, আরে এটা তো সেই ছেলেটা যার সঙ্গে তার দেখা হয়েছিল লিয়ের ঘরের দরজার সামনে। ঠিক ওই সময় তার কাছে হাসপাতাল থেকে একটা কল আসে, তাই সে তার অ্যাসিস্ট্যান্টকে বাড়িতে যেতে বলে নিজে হসপিটালে চলে যায়। আসলে ডক্টররা তাকে ফোন করে জানিয়েছে তার বাবা নাকি আবারও হারিয়ে গিয়েছে। হাসপাতালে এসে খুঁজতে খুঁজতে হান ছাদে চলে আসে, সেখানে তার বাবাকে রেলিং এর পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। তবে সে তাকে না ধরে মনে মনে দোয়া করতে থাকে তার বাবা যেন এখান থেকে লাফ দেয়। ঠিক ওই সময় হাসপাতালের কিছু লোক চলে আসে আর তার বাবাকে বাঁচিয়ে নেয়। এদিকে হানের অ্যাসিস্ট্যান্ট মানে পুলিশ বন্ধুটি যায় জিমিনের বাড়িতে। দরজাটা খোলাই ছিল, সে সাহস করে রুমে ঢুকে পড়ে। রুমটা তো খুবই অদ্ভুতভাবে সাজানো ছিল, ঘরের এক কোনায় কিছু রশিও ছিল। সে দ্রুত হানকে কল করে এই সব কিছু জানায়, তবে তখনই জিমিন চলে আসে আর অ্যাসিস্ট্যান্টকে ধরে বেঁধে ফেলে। এবার সে যায় তার পরবর্তী টার্গেটকে মারার জন্য, যেটা ছিল লিকে ফল দিয়ে আসা ওই মেয়েটা। ধস্তাধস্তির আওয়াজ শুনে জানালা দিয়ে লি বাইরে তাকিয়ে হেলমেট পরা জিমিনকে দেখতে পায়, যার মাথায় একটা অ্যাসলাইন ওই ফল দিয়ে যাওয়া মেয়ের সাথে কানেক্ট হয়েছে। তবে তার ভাব ভালো ছিল না,
তাই লি একটা ছুরি নিয়ে ওই মেয়ের বাসায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এদিকে বয়ফ্রেন্ড মনে করে মেয়েটা তো জিমিনকে তার ঘরে ঢুকতে দেয়, তবে হেলমেট খুললেই সে বুঝতে পারে এটা তো জিমিন। আসলে জিমিনের সঙ্গে এই মেয়েটা অতীতে একটা রাত কাটিয়েছিল। তবে অবাক করা বিষয় হচ্ছে লিয়ের মতো জিমিনও এই অ্যাসলাইনগুলো দেখতে পেত, আর সে মেয়েটাকে মারতে চায় কারণ তার মাথায় অসংখ্য অ্যাসলাইন ছিল। এখানে সে মেয়েটাকে মারার জন্য গলা টিপে ধরে। ঠিক ওই সময় লি চলে আসে আর কাপা কাপা হাতে ছুরি নিয়ে বলে, তুমি তাকে ছেড়ে দাও, তা না হলে আমি কিন্তু তোমাকে মেরে দিব। তবে জিমিন তার কথায় ভয় তো পাই না, বরং খুব সহজেই লিয়ের হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে সেটা দিয়ে তাকে আঘাত করে বসে। এদিকে হান জিমিনের বাড়িতে চলে আসে। তখন সে লিয়ের বাসার দরজাটা খোলা দেখে সেখানে প্রবেশ করে আর দেয়ালে অনেকগুলো অ্যাসলাইন দেখতে পায়। তখনই পাশের বিল্ডিং থেকে ওই মেয়েটার চিৎকার ভেসে আসে। তাই হান তাড়াতাড়ি করে বারান্দার দিকে ছুটে আসে আর সবকিছু দেখে জিমিনের দিকে একটা গুলি ছুঁড়ে মারে। সাথে সাথে জিমিন মাটিতে লুটিয়ে পড়ে আর তার মাথার অ্যাস লাইনগুলো গায়েব হতে শুরু করে। পরের সিনে আমরা লিকে অ্যাম্বুলেন্সে বসে থাকতে দেখি। এখানে তার আঘাতে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে। লি তো বসে বসে ভাবছিল জিমিন মারা যাওয়ার আগে তাকে জিজ্ঞাসা করেছিল, তুমিও কি সে অ্যাসলাইনগুলো দেখতে পাও? এর মানে জিমিনও এই অ্যাসলাইনগুলো দেখতে পেত। তখনই লিয়ের আবার জিমিনের চশমাটার কথা মনে পড়ে। সে বুঝতে পারে নিশ্চয়ই সে চশমার মাধ্যমেই এই অ্যাসলাইনগুলো দেখতে পেত, তবে এটা সে পুরোপুরি শিওর ছিল না। যাক, তখনই আবার সেখানে হান চলে আসে আর লিকে বলে, এই ঘটনার জন্য এখন তদন্ত করা হবে, তাই তোমাকে মাঝে মাঝে পুলিশ স্টেশনে যেতে হতে পারে, তুমি রেডি থেকো। তারা যখন এভাবে কথা বলছিল তখনই আবার এখানে ইয়ন চলে আসে আর লিকে দেখে বলে, তুই এখানে কি করছিস? আসলে ইয়ন লিকে আগে থেকেই চিনে, কারণ সে আর লি আগে একসাথে পড়াশোনা করত। তবে পরে কোনো এক অজানা কারণে লি লেখাপড়া ছেড়ে দিয়েছিল। এখানে ইয়ন একটু অবাক হয়ে প্রশ্ন করে, এই রাতের বেলা তুই সানগ্লাস পরে ঘুরে বেড়াচ্ছিস কেন? কিন্তু আমরা তো জানি অ্যাসলাইনগুলো যেন তার চোখে না পড়ে, এই জন্যই সে এই কালো চশমা পরে থাকে। যাক, এবার সবাই যে যার মতো বাসায় ফিরে যায়। বাসায় এসে হান তার ভাতিজির রুমে আসে আর প্রশ্ন করে, তোর কি হয়েছে? স্কুলে কি কিছু ঘটেছে? কেউ কি তোকে বুলি করছে? কিন্তু ইয়ন কোনো কিছুরই উত্তর না দিয়ে বলে, তুমি কি আমাকে আরো কিছু টাকা দিতে পারবে? এবার হান জানতে চায়, আচ্ছা বলতো স্কুলে আসলে কি হয়েছে? কিন্তু ইয়ন রেগে গিয়ে বলে, তুমি এসব জেনে কি করবে? এই কথা শুনে হান আর কিছুই বলে না, চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। অন্যদিকে লি বাসায় ফিরে আজকে ছাদে এসে বসে থাকে আর এখন সে তার ক্ষমতা নিয়েও পজিটিভলি ভাবছিল, কারণ এবার সে তার ক্ষমতা দিয়ে একটা মেয়ের জীবন বাঁচিয়েছে। তার মধ্যে যে তার বাবার মৃত্যুর একটা রিগ্রেট ছিল তা আজকে দূর হয়ে যায়। সে ভেবেছিল এই ক্ষমতাটা হয়তো তার জন্য একটা অভিশাপ, কিন্তু এবার সে অন্যভাবে ভাবছে, মানে সে তার এ পাওয়ার চাইলে তো মানুষের উপকারেও কাজে লাগাতে পারবে। কিন্তু তখনই হঠাৎ করে কেউ একজন তাকে মেসেজ করে বলে, আমি তোমার দেখা ওই অ্যাস লাইনগুলোর পৃথিবীটাকে দেখতে পাই, তুমি কি জানতে চাও কিভাবে দেখতে পাই? তাহলে কালকেই ফাংজু হাই স্কুলে চলে এসো। পরের দিন ইয়ন স্কুলে আসলে দেখা যায় বোর্ডে তার নামে অনেক আজে বাজে কথা লেখা ছিল। তখন বুলি করা মেয়েটা ইয়নের ব্যাগ থেকে পাওয়া একটা লাভ লেটার জোরে জোরে পড়তে থাকে। এটা দেখে ইয়নের তো আর সহ্য হয় না, সে এই মেয়েটাকে মারতে তেড়ে যায়, তবে উল্টো সে নিজেই মার খেতে থাকে। তখনই টিচার এসে তাদের দুজনকে আলাদা করে আর তাদের মাঝে ঝগড়া বন্ধ করে। ফাইটটা যেহেতু ইয়নি আগে শুরু করেছিল, তাই টিচার ওই বুলি করা মেয়েটাকে আর কিছুই বলতে পারে না। এবার স্কুল ছুটির পর ইয়ন তার লকারে একটা চশমা দেখতে পায়। এটা এখানে কিভাবে আসলো আর কারি বা এ চশমা, সে ব্যাপারে আমাদেরকে কিছুই বলা হয় না। এবার ইয়ন এ চশমাটাকে নিজের বাড়িতে নিয়ে আসে। চশমাটা পরতেই তার মাথায় একটা অ্যাসলাইন দেখা যায়। সে লাইনটাকে ধরার চেষ্টা করে কিন্তু পারে না। তখনই বাড়িতে হান ফিরে আসে। এবার সে তো হানের মাথায় এই অ্যাসলাইনের ঝাড় দেখিয়ে ভয়ে চিৎকার করে ওঠে আর বাড়ি থেকে বের হয়ে যায়। রাস্তায় এসেও সে প্রায় সকালের মাথায় এই অ্যাসলাইনগুলো দেখতে পায়। কোনোটা কানেক্ট হয়, কোনোটা দূরে চলে যায়। খুব শীঘ্রই সে এটার মানে বের করে ফেলে। পরের দিন রাস্তায় তার আবারও হানের সঙ্গে দেখা হয়ে গেলে সে তাকে ইচ্ছা মতো মনে মনে গালি দেয়।
এই ঝাড় বানানোর জন্য। পরে স্কুলে আসলে সে সবার মাথায় এই অ্যাসলাইনগুলো দেখতে পাচ্ছিল। এখানে সে জানতে পারে তাকে বুলি করা ওই মেয়েটা একটা টিচারের সঙ্গে সম্পর্ক করেছে। এবার তো তার মাথায় প্রতিশোধের ভূত চাপে। এদিকে আজ স্কুলে নতুন একটা মেয়ে আসে, আর সেটা আর কেউ নয় বরং আমাদের লি ছিল। লি তো এখানে আসতে চায়নি, তবে সেদিন ছাদে বসে মেসেজটা পাওয়ার পরই সে স্কুলে আসার সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে হান তখনও সে খুনের মামলার ইনভেস্টিগেশন করে যাচ্ছিল। যদিও কেসটা বন্ধ হয়ে গিয়েছে, তবু তার মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। তাই সে জিমিনের বাড়িতে চলে আসে। সেখানে সে দেয়ালে অনেকগুলো লাল সুতো দেখতে পায়। তখনই তার মনে পড়ে জিমিন তো চশমা পরত, যেটা হঠাৎ করেই গায়েব হয়ে গিয়েছে। তারপর হান যায় ইয়নের স্কুলে, কারণ ইয়ন ইদানিং একটা চশমা পরত, যেটা হুবহুব জিমিনের চশমার মতোই ছিল। পরের সিনে আমরা হানকে টিচারের সঙ্গে কথা বলতে দেখি। এখানে টিচারের হাবভাব দেখে আমরা বুঝতে পারি যে তিনি হানকে পছন্দ করেন, এমনকি তিনি তো তাকে এখানে ইঙ্গিত দেয়। তবে হান তার এই সিডিউসে তেমন একটা পাত্তা দেয় না। সে টিচারকে জিজ্ঞাসা করে, ইয়ন আগে কি কখনো স্কুলে চশমা পরে আসতো? টিচার বলে, না তো, সে তো কয়েকদিন ধরে চশমা পরতে শুরু করেছে। তারপর হান একটা বারে যায় যেখানে জিমিন যেত। বারের লোকটা তাকে জানায় যে জিমিন এখানে ড্রিঙ্কস করার নাম করে এসে লোকদের মাথার দিকে তাকিয়ে কি কি যেন গুনত। এবার বার থেকে বের হওয়ার সময় একটা মেয়ে হানকে ধরে নিয়ে যায় তার মাথার ঝাড়ে আরো একটা অ্যাসলাইন অ্যাড করার জন্য। তো বুঝতেই পারছো কেন সে ধরে তাকে নিয়ে গিয়েছে। যাক, তারা তাদের মতো কাজ করুক, আর আমরা গল্পের দিকে এগিয়ে যাই। পরের সিনে আমরা দেখতে পাই ইয়নকে আবারও বুলি করা হচ্ছিল। তবে এবার ইয়নের কনফিডেন্স ছিল হাই, কারণ সে তো বুলি করা মেয়েটার সিক্রেট জানতো। তখনই আবার সেখানে ইয়নকে বাঁচানোর জন্য লি চলে আসে আর তাকে হেল্প করতে থাকে। সে ওই বুলি করা মেয়েটাকে হুমকি দিয়ে বলে আরেকবার যদি সে তাকে বুলি করতে দেখে তাহলে সে তাকে ছাদ থেকে ফেলে দিবে। তখন মেয়েটা ভয় পেয়ে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। তবে তারের সাহায্যে ইয়ন মোটেও খুশি ছিল না, কারণ ইয়ন তো এখন নিজে নিজেই তার প্রতিশোধ নিতে চাইছিল। যাক, রাতের বেলা বুলি করা মেয়েটা আর টিচারকে একসাথে দেখা যায়। তারা দুজন হোটেলে যাচ্ছিল। তখনই আবার তাদেরকে ইয়ন দেখে ফেলে আর একটা ছবিও তুলে রাখে। এমনকি ইয়ন তো সেই ছবিটা ওই মেয়েটাকেও পাঠিয়ে দেয়। তবে মেয়েটা ভয় না পেয়ে উল্টো তাকে বলে সে তো এখনো প্রাপ্তবয়স্ক হয়নি, যদি শাস্তি হয় তাহলে সেটা টিচারই হবে, তার কিছুই হবে না। এতে ইয়ন তো হতাশ হয়ে যায়। তারপর সে আরো একটা প্ল্যান করে। পরের দিন টিচারের কাছে সেই ছবিটা পাঠানো হয় আর 2 কোটি উন দাবি করা হয়। এতে টিচার তো অনেক ভয় পেয়ে যায় আর দ্রুত বুলি করা মেয়েটাকে ডেকে ছবির ব্যাপারে জিজ্ঞাসা করে। মেয়েটা জানায় এগুলো ইয়নের কাজ। এদিকে বাকি স্টুডেন্টরাও নিজেদের পার্সোনাল ছবির সঙ্গে টাকার থ্রেড পেতে থাকে। এদিকে একসময় বুলি হওয়া ইয়ন তো স্কুলে একদম ফেমাস হয়ে যাচ্ছিল, কারণ সে সবার সিক্রেট সম্পর্কের কথা বলে দিতে পারছিল। তবে এসবে লিয়ের কিছুটা ঘটকা লাগে। সে একদিন ওয়াশরুমে ইয়নকে ডেকে তার এই চশমার ব্যাপারে জিজ্ঞাসা করে। এখানে ইয়ন জানায় এটা সে তার লকারে হঠাৎ করে একদিন পেয়েছিল। এবার লি তাকে অ্যাসলাইনের ব্যাপারে জিজ্ঞাসা করে। এতে ইয়ন তো খানিকটা অবাক হয়। তারপর সে স্বীকার করে নেয় যে হ্যাঁ, এই চশমাটা পরলে সে অ্যাসলাইনগুলো দেখতে পায়। লি জানায় আমি চশমা না পরেও এই অ্যাসলাইনগুলো দেখতে পাই। ইয়ন তার কথা বিশ্বাস করে না আর জিজ্ঞাসা করে তাহলে বলো তো যে আমার মাথায় কয়টা অ্যাসলাইন? লি বলে মাত্র একটা। এ কথা শুনে ইয়নের বিশ্বাস হয়ে যায় যে লি সত্যি কথাই বলছে। এবার লি ইয়নকে বুঝায় যে এই অ্যাসলাইনগুলো দেখতে পাওয়া কোনো ভালো ব্যাপার না, এগুলোই একদিন তোমার অনেক বড় ক্ষতির কারণ হবে। তবে ইয়ন লিয়ের কোনো কথাই মানে না আর সে এখান থেকে চলে যায়। একটু পরেই আমরা দেখি পাশে একটা ওয়াশরুম থেকে সে বুলি করা মেয়েটা বের হয়। অর্থাৎ এতক্ষণ ধরে সে তাদের সব কথাই শুনে ফেলেছে আর রিসেন্টলি ইয়নের একটা বয়ফ্রেন্ড হয়েছে, যার সঙ্গে সে আজ ঘুরতে বের হয়েছে। এখানে বুলি করা মেয়েটা তাকে বোকা বানিয়ে তার কাছ থেকে চশমাটা চুরি করে নেয়। এই চশমাটা পরে সে সবার মাথার অ্যাস লাইনগুলো দেখতে পাচ্ছিল। তখনই কেউ পিছন থেকে তাকে আঘাত করে। অন্যদিকে ইয়ন দেখতে পায়
তার ব্যাগে সে চশমাটা নেই। সে ভাবে এটা হয়তো লি চুরি করেছে, কারণ লি চায় না ইয়নের চশমাটা ব্যবহার করুক। তাই ইয়ন লিকে ফোন করে স্কুলে দেখা করতে বলে। পরের সিনে আমরা ইয়ন আর টিচারকে একসঙ্গে দেখতে পাই। টিচার ইয়নকে খুবই বিনয়ের সঙ্গে বলছিল, দেখো এসব বেআইনি কাজ, তুমি আমাকে এভাবে হুমকি দেওয়া বন্ধ করো। ইয়ন বলে, বেআইনি? আর তোমরা যেটা করেছো সেটা কি আইনি নাকি? টিচার বলে, দেখো তুমি দয়া করে আমার সঙ্গে এরকম করো না, আমার একটা পরিবার আছে, আমার স্ত্রী আবারও প্রেগনেন্ট, চাকরি গেলে আমি মরেই যাব। ইয়ন রেগে বলে, যখন আমাকে বুলি করা হচ্ছিল তখন তোমরা কোথায় ছিলে? ঠিক ওই সময় টিচারের ওয়াইফ টিচারকে সে ছবিটা পাঠায়। এটা দেখে তো তার মাথায় রক্ত উঠে যায়। সেভাবে ইয়নি হয়তো তার ওয়াইফকে এই ছবিটা পাঠিয়েছে। এবার সে একটা ভয়ঙ্কর কাজ করে ফেলে। এদিকে লি স্কুলে পৌঁছে যায়। তখন সে দেখতে পায় ইয়ন উপর থেকে নিচে পড়ে যাচ্ছে। তবে লি দেখে না কে তাকে ধাক্কা মেরে নিচে ফেলে দিয়েছে। লি এবার তাড়াতাড়ি করে ইয়নকে হসপিটালে নিয়ে আসে। সে এ ব্যাপারে পুরো ডিস্টার্ব হয়ে গিয়েছিল। তার বারবার মনে হতে থাকে এই সব কিছু ওই চশমাটার কারণেই হয়েছে, আর আসলেই তো তাই। একটু পরে সেখানে হান চলে আসে আর লিকে ইয়নের ব্যাপারে জিজ্ঞাসা করে যে কিভাবে ইয়নের এই অবস্থা হয়েছে আর কেই বা তার সাথে এমনটা করেছে। লি জানায়, আমি তো এ সম্পর্কে কিছুই জানি না। তখন হান জিজ্ঞাসা করে, তোমরা এত রাতে স্কুলে কি করছিলে? লি বলে, আসলে ইয়নই আমাকে স্কুলে যেতে বলেছিল, আর ওইখানে গিয়ে আমি ইয়নের এই অবস্থা দেখে তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে এসেছি। তবে আমি জানি না কে তার সাথে এমনটা করেছে, আর ইউনি বা কেন এত রাতে স্কুলের ছাদে গিয়েছিল। তবে আমার মনে হচ্ছে ইয়ন আত্মহত্যা করার জন্য লাফ দেয়নি, তার সাথে অন্য কিছু হয়েছে। এটা শুনে তো হান তার দিকে একটু অন্যরকম ভাবে তাকিয়ে থাকে। যাক, পরদিন লি স্কুলে গিয়ে দেখতে পায় ইয়নকে বুলি করা মেয়েটা, যার নাম ছিল কিমহাই, সে স্কুলে আসেনি। এদিকে অফিসের মধ্যে মিস্টার কিম নামের এক টিচারকে অন্য এক টিচার জিজ্ঞাসা করে, তোমার বিয়ে কবে? মিস্টার কিম বলে, আমি তো কোনোদিন বিয়েই করব না। তারপর সে তার বোনের বাড়ি চলে আসে। তার বোন তাকে দেখে বলে, কত বছর পর তুমি আমার বাড়ি এলে? তাদের কথা শুনে আমরা জানতে পারি মিস্টার কিম কিছুদিনের মধ্যেই কানাডা চলে যাবে। তার বোন তাকে জিজ্ঞাসা করে, এত ভালো চাকরি ছেড়ে তুমি কানাডায় কেন চলে যাচ্ছ? মিস্টার কিম তার বোনের এ প্রশ্নের কোনো উত্তর দেয় না। পরের সিনে হানকে দেখা যায়, সেই ইয়নের ব্যাডের পাশে মন খারাপ করে বসেছিল আর তার ভাতিজির সুস্থতার কামনা করছিল। এদিকে লি স্কুলের ছাদে আসে, যেখান থেকে ইয়নকে ফেলে দেওয়া হয়েছিল। এখানে এসে সে নিচের দিকে তাকিয়েছিল। তখনই একটা মেয়ে এসে তাকে বলে, কি কোনো প্রমাণ খুঁজে পেলে? আমারও কেন জানি মনে হচ্ছে ইয়ন আত্মহত্যা করার মতো মেয়ে না। মেয়েটা খুবই নরম মনের একটা মানুষ ছিল, সে কিছুতেই এমন একটা কাজ করতে পারে না। লি তাকে জিজ্ঞাসা করে, তুমি আবার কে? সে বলে, আমার নাম জিন। পরের সিনে লি স্কুলের আরেকটা ছেলেকে সে চশমাটা পরতে দেখতে পায়। এখানে লি তো তাকে থামিয়ে তার চোখের চশমাটা খুলে নিজের চোখে পরে নেয় আর জিজ্ঞাসা করে, তুমি এই চশমাটা কোথায় পেয়েছো? ছেলেটা জানায়, আমার তো চোখের সমস্যা, এই জন্য গত 1 বছর ধরেই আমি এই চশমাটা পরছি। এটা শুনে লি তো তার চশমা দিয়ে এখান থেকে চলে যায়। অন্যদিকে মিস্টার কিম তার ডেস্কের মধ্যে একটা চশমা দেখতে পায়। সে টিচার কিম জিনকে জিজ্ঞাসা করে, এটা কার? কিম জিন বলে, জানি না, আপনার ডেস্কে যেহেতু পাওয়া গিয়েছে তাহলে নিশ্চয়ই এটা আপনারই হবে, পরে নিন, এটা পরলে আপনাকে ভালোই দেখাবে। এটা শুনে মিস্টার কিমও চশমাটা পরে নেয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে চশমাটা পরার সাথে সাথেই সমস্ত টিচারদের মাথায় ওই অ্যাসলাইনটা দেখতে পায়। এইসব দেখে তিনি তো পুরোপুরি টাসকি খেয়ে যায়, এসবের মানে কি? তখনই সেখানে হান চলে আসে আর তার মাথার ওপর এই অবস্থা দেখে সে তো আরো বেশি ভয় পেয়ে যায়। আসলে এই চশমাটা পরে যেই হানকে দেখতো সেই ভয়ঙ্করভাবে ভয় পেয়ে যেত, আর ভয় পাবে নাই বা কেন? একটা মানুষ তার জীবনে এতগুলো মেয়ের সাথে ইন্টিমেট কিভাবে হতে পারে? যাক ভাই, আমরা আর তার পার্সোনাল লাইফে না ঢুকে গল্পের মাঝে এগিয়ে যাই। এখানে হান কিউজিনের সঙ্গে কথা বলছিল। কিউজিন বলে, আপনার ইয়নের
আরো ভালো করে খেয়াল রাখা উচিত ছিল। আগে মেয়েটা সবসময় বিষণ্ণ থাকতো। হান বলে, আমার কেন জানি মনে হচ্ছে এটা সুইসাইড নয়, মার্ডার ছিল। আচ্ছা, ওকে যে মেয়েটা বুলি করত সে কি এখন স্কুলে আছে? কিউজিন জানায়, না, সে কয়েকদিন ধরে স্কুলে আসছে না। জানি না তার আবার কি হলো। তারপর হান যায় ইয়নের বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে। বয়ফ্রেন্ড জানায়, আমরা তো রিলেশনে ছিলাম না, আমরা শুধু একে অপরের উপর ইন্টারেস্ট ছিলাম, এই জন্য প্রায় সময় একসঙ্গে সময় কাটাতাম। হান বলে, আচ্ছা, তোমার কি ইয়নের কোনো ব্যবহার অদ্ভুত লেগেছিল? বয়ফ্রেন্ড জানায়, হ্যাঁ, সেদিন ঘুরতে যাওয়ার পর ছবি তুলে ইয়ন হঠাৎ করে কেমন করতে শুরু করে। সে বারবার বলতে থাকে তার ব্যাগ থেকে গুরুত্বপূর্ণ কিছু হারিয়ে গিয়েছে। তারপর হান ওই শপের সিসিটিভি ফুটেজ চেক করে, যেখানে বুলি করা ওই কিম হাই মেয়েটা ইয়নের ব্যাগ থেকে কিছু একটা চুরি করেছিল। হান ফুটেজে দেখতে পায় কিম হাই কোথায় কোথায় গিয়েছে, তবে তাকে দেখে কোনো কিছুই সন্দেহ লাগছিল না। সে চারদিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিল, আর হঠাৎ একটা অন্ধকার গলিতে যাবার পর সে তো আর বেরি হয়নি। এদিকে ডিনার করার সময় মিস্টার কিম দেখতে পায় তার বোনের হাজব্যান্ড তার বোনকে ধোকা দিচ্ছে। কথায় কথায় তার বোনের হাজব্যান্ড তাকে জিজ্ঞাসা করে, তুমি বিয়ে করতে চাও না কেন? তোমার না আগে একটা বিয়ে ঠিক হয়েছিল, সেটা কেন ভেঙেছ? মিস্টার কিম বলে, এঙ্গেজমেন্টের পর আমি আর আমার ফিয়ন্সে একই বাসায় থাকতাম। একদিন স্কুল তাড়াতাড়ি ছুটি হয়, আমি আগে আগে বাড়ি চলে যাই, আর দেখতে পাই আমার ফিয়ন্সে আমারই বন্ধুর সঙ্গে সম্পর্ক করছে। তার বোনের হাজব্যান্ড জানায়, যাক, তুমি তো তাও বিয়ের আগেই জানতে পেরেছ। এটা শোনার পর কেন জানি তার বোন চুপ হয়ে যায়। যাক, পরের সিনে দেখা যায় লিফটে করে যাওয়ার সময় মিস্টার কিম বুঝে ফেলে যে তার বোনের জামাই এই বিল্ডিং এ কারোর সঙ্গে রিলেশনে রয়েছে। মানে কত বড় সাহস, বউ আর গার্লফ্রেন্ডকে একই বিল্ডিং এ রেখে দিয়েছে। অন্যদিকে হান তার সিনিয়র অফিসারদের বোঝানোর চেষ্টা করছিল যে তার ভাস্তি ইয়ন আত্মহত্যা করেনি, তাকে নিশ্চয়ই কেউ মারার চেষ্টা করেছে। তখন সিনিয়র অফিসার বলে, তার শরীরে তো কোনো আঘাতের চিহ্নই ছিল না, হাতাহাতির চিহ্ন পর্যন্ত ছিল না। কেউ যদি তাকে জোর করে ফালানোর চেষ্টা করত তাহলে তো তার শরীরে কোথাও না কোথাও একটু হলেও দাগ থাকতো, যেহেতু নেই তাহলে এটা কেন মার্ডার হতে যাবে? এদিকে মিস্টার কিম তার বোনের সঙ্গে বাড়ি আসলে তাদের দরজার সামনে একটা পার্সেল দেখতে পায়, যেটা অন্য কারোর ছিল। মিস্টার কিম পার্সেলটা খুলে দেখে, তারপর সে বাড়ি ফিরে তার বোনের সঙ্গে তার মায়ের মৃত্যুবার্ষিকী পালন করে। তার বোন তাকে তার ফিয়ন্সের ব্যাপারে জিজ্ঞাসা করে। তখন কিম বলে, আমি তাকে ভালোবাসি ঠিক আছে, তবে সে আমাকে যে ধোঁকাটা দিয়েছে তারপর আমি তাকে আর কখনোই বিশ্বাস করতে পারবো না। আমি একই ভুল বারবার করে আবার কষ্ট পেতে চাই না। অন্যদিকে স্কুলের সবাই কিম হাই আর টিচারের একসঙ্গের ছবিটা দেখতে পেয়ে যায়, মানে তাদের মধ্যে যে সম্পর্কটা ছিল সেটা সবাই জানতে পেরে যায়। এই বিষয়টা নিয়ে সবাই তো অনেক হাসাহাসি করতে থাকে। পরে আমরা জানতে পারি সে টিচারও মারা গিয়েছে, আর মারা যাওয়ার আগে সে ক্ষমা চেয়ে একটা চিঠিও লিখে গিয়েছে। তারপর হান যখন ইনভেস্টিগেশন করতে আসে তখন সে কিছুক্ষণ লাশের দিকে মনোযোগ দিয়ে তাকিয়ে থাকে। তারপর সে বলে, এটা কোনো সুইসাইড না, আর উনি এখানেও মারা যাননি, কারণ এখানে যদি তিনি মারা যেতেন তাহলে 3 দিন যাবৎ লাশটা এই জায়গায় থাকতো না। কেউ না কেউ অবশ্যই নোটিস করত, এইসবের পিছনে অন্য কেউ অবশ্যই আছে। পরের সিনে লিকে দেখা যায় সে তার নতুন 2 বন্ধুর সঙ্গে স্কুল শেষে স্পাইসি ফুড খেতে যাচ্ছিল। তখনই হান চলে আসে আর লিকে তার গাড়িতে উঠতে বলে। এখানে হান বলে, তুমি তো ইয়নের বন্ধু, তাহলে তুমি তাকে দেখতে যাও না কেন? লি তার দিকে একটু অন্যভাবে তাকালে হান বলে, আরে ভুল বুঝো না, আমি তোমাকে সন্দেহ করছি না, আমি তো শুধু জানতে চাইছি তুমি ইয়নকে দেখতে যাচ্ছ না কেন। কারণ দেখো, তুমিই তো বলেছিলে যে সে সুইসাইড করতে পারে না, আর আমারও তাই মনে হচ্ছে। ওর সুইসাইড করার পিছনে কোনো কারণ নেই, নিশ্চয় তার সাথে অন্য কিছু হয়েছে। লি জিজ্ঞাসা করে, আপনার কাছে কি ইয়নের চশমাটা আছে? হান বলে, না তো, আমার কাছে ওর কোনো চশমা নেই। লি বলে, তাহলে ওর চশমাটা আগে খুঁজে বের করুন, বাকিটা আমি আপনাকে পরেই বলবো। এদিকে মিস্টার কিম তার দুলাভাইকে একটা হোটেলে দেখতে পায়, সেখানে সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে বসে ড্রিঙ্কস করছিল। তখনই মিস্টার কিম ওনাকে কল করলে তিনি তো বলে, আমি একটা জরুরি মিটিংয়ে আছি, এখন কথা বলতে পারবো না। তারপর লোকটা তার গার্লফ্রেন্ডকে নিয়ে
হোটেল রুমে চলে যায়। তখন মিস্টার কিম রুম সার্ভিসিং সেজে তার দুলাভাইকে এসে ধরে ফেলে আর বলে, এসব তুই কি করছিস? দুলাভাই বলে, কি হয়েছে? তোমার বোনকে তো আমি আর অখুশি রাখি না। যতই হোক দিন শেষে আমারও তো একটা প্রাইভেট লাইফ আছে। মানে বুঝতে পারছো, বিয়ে করেছে, বউ বাচ্চা আছে, তার নাকি আবার প্রাইভেট লাইফও আছে। আবার সে প্রাইভেট লাইফে নতুন একজনকে লাগে। কি একটা অবস্থা। যাক, এখানে মিস্টার কিম তার দুলাভাইকে ওয়ার্নিং দিয়ে বলে, তুমি গিয়ে আমার বোনের কাছে ক্ষমা চাইবে আর ভালো হয়ে যাবে, তা না হলে আমি তোমাকে দেখে নিব। পরের সিনে দেখি মিস্টার কিমের কানাডা যাওয়ার সময় এসেছে। এই জন্য তিনি তার চশমাটা খুলে তার স্কুলের ডেস্কে রেখে দেয়। তবে পরক্ষণে আবার কি যেন মনে করে সেটা পরে নেয়। তখনই সে জানতে পারে তার দুলাভাইয়ের গার্লফ্রেন্ড প্রেগন্যান্ট। এটা দেখে সে দ্রুত তার বোনের বাড়ির দিকে যেতে থাকে। সেখানে গিয়ে সে দেখে তার বোন গাড়ি দিয়ে অ্যাক্সিডেন্ট করার চেষ্টা করছে। সে কোনো রকমে তার বোনকে থামায়। তখনই সেখানে তার দুলাভাইও চলে আসে। তবে সে তার বোনের কাছে না গিয়ে তার গার্লফ্রেন্ডের কাছে চলে যায়। এটা দেখে তো কিম প্রচন্ড রেগে যায়। সে গিয়ে তার দুলাভাইকে বেধড়ক মারতে থাকে। তখন তার বোন তাকে ডেকে বলে, তুই থাম, ও আমার হাজবেন্ড না, ও আসলে ওই মহিলারই হাজবেন্ড, বরং আমিই ছিলাম তার গার্লফ্রেন্ড। মানে এতক্ষণ যাবৎ আমরা পুরো উল্টো ঘটনা দেখে এসেছি। এটা জানার পর মিস্টার কিম তো আমাদের থেকেও অনেক বেশি অবাক হয়ে যায়। অন্যদিকে হান ওই টিচারের চিঠিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর বুঝতে পারে এটা তার লেখা ছিল না। তারপর সে বাড়ি গিয়ে ইউনের রুমে কিছু খোঁজাখুঁজি করতে থাকে। একটু পর সে ইউনের একটা ডায়েরি এনে লিখে দেখিয়ে জিজ্ঞাসা করে, তুমি কি এই চশমাটার কথাই বলেছিলে? এখানে আমরা দেখতে পাই ডায়েরিতে ইয়ন অনেকগুলো অ্যাসলাইনের সঙ্গে সঙ্গে সে চশমাও এঁকে রেখেছিল। হান বলে, এই চশমার মধ্যে কি এমন আছে? এটা পড়লে কি এমন দেখা যায়? লি বলে, অ্যাসলাইন। হান তো কিছুই বুঝতে পারে না। সে বলে, অ্যাসলাইন আবার কি? লি বলে, এই অ্যাসলাইনের মাধ্যমে বোঝা যায় মানুষ তার জীবনে কতবার কার সঙ্গে ইন্টিমেট হয়েছে। হান বলে, পাগল নাকি তুমি? না, আমায় দেখে তোমার পাগল মনে হয়। এসব তুমি কি বলছো? লি বলে, আমি জানতাম আপনি আমার কথা বিশ্বাস করবেন না। এই বলে সে চলে যেতে গেলে হান তাকে আটকিয়ে বলে, আমি তো একবারও বলিনি যে তোমাকে আমি বিশ্বাস করব না। আচ্ছা, এমনটা কি হতে পারে যে কেউ এ চশমাটা নেওয়ার জন্য ইয়নকে মারতে চেয়েছে? লি বলে, জানি না, তবে আমারও সেটাই মনে হয়। আসলে ইয়ন তো কয়েকদিন ধরেই তার আশেপাশের মানুষদের সিক্রেট রিলেশন নিয়ে তাদেরকে থ্রেট দিয়ে আসছিল। হয়তোবা তাদেরই মধ্য থেকে কেউ প্রতিশোধ নিতে চেয়েছে। হান বলে, এই চশমাটাকে ঘিরে একের পর এক খুন হচ্ছে। এতে আমার তো মনে হয় এই চশমা এই পৃথিবীতে একটা না, এমন আরো অনেকগুলো চশমাই রয়েছে। লি বলে, হতেও পারে, তবে আমি চশমা ছাড়াই অ্যাসলাইন দেখতে পাই। হান বলে, তাই নাকি? তাহলে তো তোমার জীবনটা অনেক বেশি কঠিন, তাই না? এটা শুনে লি চুপ হয়ে যায় আর এখান থেকে চলে যায়। পরের সিনে লি দেখতে পায় ইয়নের এস লাইনগুলো মুছে যাচ্ছে আর সে মারা যাচ্ছে। এতে তো সে অনেক বেশি ভয় পেয়ে যায়। ঠিক তখনই তার ক্লাসের মাঝে ঘুম ভেঙে যায়। মানে এটা ছিল তার একটা দুঃস্বপ্ন। যার ক্লাস শেষে লাঞ্চের সময় লিয়ের বান্ধবী জিন লিকে বলে, দেখো তো তোমাকে কেমন পাগলের মতো দেখাচ্ছে, তোমার তো একটু ঘোরাঘুরির প্রয়োজন, চলো আজকে ছুটির পর কোথাও থেকে আমরা ঘুরে আসি। লি জানায় সে যেতে পারবে না, কারণ সে নতুন একটা পার্ট টাইম জব নিয়েছে। এদিকে আমরা আরেকজন টিচার যার নাম মিশেল তাকে দেখতে পাই। তার চোখেও সে চশমাটাই ছিল, যার ফলে সেও তো অ্যাসলাইনগুলো দেখতে পাচ্ছিল। মিশেলের আবার একটা বাজে অভ্যাস ছিল, সে রেগে গেলে স্ট্যাপলার বারবার প্রেস করে পিন নষ্ট করত। আর এই স্ট্যাপলার নিয়ে সামনে ভয়ঙ্কর কিছু হতে চলেছে, তাই তোমরা স্ট্যাপলারের কথাটা মনে রেখো। যাক, মিশেল টিচার হলো তার আরেকটা স্বপ্ন ছিল, সেটা হলো সে নায়িকা হওয়ার স্বপ্ন দেখত। এটার জন্য সে অনেক পরিশ্রমও করে, যার ব্যাপারে সে তার কলিগদেরকেও জানায়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সে মিউজিক টিচারকে পছন্দ করত, তবে তাকে কোনোদিনই কিছু বলতে পারেনি। মিশেলের আরো একটা সিক্রেট ছিল, সেটা হলো সে প্রতিদিনই ছদ্মবেশ নিয়ে একটা হোটেলে যেত। আর এটাই সেই হোটেল ছিল যেখানে লি তার নতুন পার্ট টাইম চাকরি নিয়েছে।
এদিকে হান আর অ্যাসিস্ট্যান্ট মিলে ইউনের কেসটা স্টাডি করছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, আমার তো মনে হচ্ছে ইউনকে হয়তো কিম হাই নয়তো টিচার এই দুজনের মধ্যে একজন ধাক্কা দিয়েছে। হান বলে, না, টিচার ধাক্কা দেয়নি, কারণ তার পরিবার জানিয়েছে টিচারের নাকি হাইটে ফোবিয়া রয়েছে। তারপর সে অ্যাসিস্ট্যান্টকে চশমার ব্যাপারেও বলতে চায়, তবে তখনই সিনিয়র অফিসার সেখানে চলে আসলে সে আর এ ব্যাপারে কিছুই বলে না। অন্যদিকে লি যখন হোটেলে ছিল তখন তার বন্ধুরা সেখানে চলে আসে, বাধ্য হয়ে সে তাদেরকে তার সঙ্গে বসতে দেয়। ঠিক ওই সময় আবার সেখানে মিসেস মিশেল চলে আসে আর রুম বুক করে সেখানে আরাম করতে চলে যায়। সে ছদ্মবেশ ধরে থাকলো জিনের মনে হয় এই মহিলাকে সে কোথাও যেন আগে দেখেছে। মিশেল প্রতিদিন সেম রুম ভাড়া করত আর সে রুমের ভিতর গিয়ে সে এমন ভাবে অ্যাক্টিং প্র্যাকটিস করত যেন এটাই তার আসল জীবন, মানে সে বড়লোকি একটা ভাব নিত আর কি। ভাবটাপ নেওয়ার পর সে যখন চলে যাচ্ছিল তখন জিন আবারও তাকে দেখে বলে, হ্যাঁ মনে পড়েছে, এটা তো আমাদের স্কুলের সে চশমাওয়ালি ম্যামটা, তবে তিনি এখানে কি করছে? যাক, পরের সিনে আমরা মিশেলের বাড়ি দেখতে পাই, যেটা ছিল খুবই ছোট আর অগোছালো। এই কারণে সে প্রতিদিন হোটেলের রুম ভাড়া করত আর মনে মনে নিজেকে ধনী ভাবত এবং এটাকে নিজের আসল জীবন মনে করত। অন্যদিকে অ্যাসলাইনের বিষয়টা হান এখনো মেনে নিতে পারেনি, তাই সে লিয়ের বাবার কেসটা ওপেন করে আর সেখানে সে এই অ্যাসলাইনের ব্যাপারে দেখতে পায় যে 5 বছরের ছোট লি কিছু অ্যাসলাইন এঁকেছিল, যেটা দেখে তার মা তার বাবাকে খুন করেছিল। এটা দেখে হান কনফার্ম হয়ে যায় যে সে রাতে লি সত্যি কথাই বলেছিল। পরের সিনে লি আসে ইউনকে দেখতে। সেখানে হান তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা ইয়নের মাথায় কি কোনো অ্যাসলাইন আছে? লি বলে, আমি কারো পার্সোনাল খবর তোমাকে দিতে পারবো না। তবে লিয়ের হ্যাজিটেশন দেখে হান বুঝতে পারে যে হ্যাঁ, ইয়নের মাথায়ও অ্যাসলাইন রয়েছে। হান ব্যাপারটা বুঝতে পেরেছে দেখে লি বলে দেয় যে হ্যাঁ, ওর মাথায়ও একটা অ্যাসলাইন আছে। হান বলে, সেটা কার সঙ্গে? তার সে নতুন বয়ফ্রেন্ডের সঙ্গে? লি জানায় না, সে তার সঙ্গে থাকেনি, এমনকি স্কুলের কারোর সঙ্গে তার অ্যাসলাইন ম্যাচ করে না। সেটা তো দূরের কেউ হতে পারে। আচ্ছা, এমন নয় তো যার সঙ্গে তার এই অ্যাসলাইন জুড়ে আছে সেই তাকে মারার চেষ্টা করেছে? হান বলে, হতেও পারে। এবার লি বাড়ি ফিরে টিভিতে নিউজ দেখছিল। সেখানে একটা মার্ডার কেসের আসামিকে ধরে নিয়ে যাওয়া হচ্ছিল, তবে আসামি এমন একটা ভাব করছিল যেন সে একজন সেলিব্রিটি এবং সে খুবই মহান একটা কাজ করেছে। তার চোখেও ঠিক ওই রকমই একটা চশমা ছিল যেটা নিয়ে এত কিছু হচ্ছে। এটা দেখে লি বুঝতে পারে যে হ্যাঁ, এরকম চশমা পৃথিবীতে মাত্র একটা না, আরো অনেকগুলোই রয়েছে, আর কোথায় কোথায় আছে সেটার আইডিয়া তো কারোর কাছেই নেই। এদিকে মিশেল মিউজিক টিচারের সঙ্গে কথা বলতে আসে। সে এখানে তো তার অনেক প্রশংসা করে, এতে মিউজিক টিচার খুশি হয়ে তার অনেক প্রশংসা করে। পছন্দের মানুষের মুখে এত এত প্রশংসা শুনে মিশেল তো পুরো আসমানে উঠে যায়। সে তো তার আর মিউজিক টিচারের অ্যাসলাইনও একসাথে হওয়ার কল্পনা করতে শুরু করে। অন্যদিকে স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যাওয়ায় জ্যাং লিকে বলে, চলো আজ সুইমিং পুলে যাই। লিও রাজি হয়ে যায়। সুইমিং পুলে আসার পর জ্যাং জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি কি সাঁতার জানো? লি বলে না, তবে সে কিছুক্ষণ পানির দিকে তাকিয়ে থাকার পর কি জানি মনে করে পানিতে ঝাঁপিয়ে পড়ে। তাকে উঠে আসতে না দেখে জ্যাংও পানিতে ঝাঁপিয়ে পড়ে আর তাকে বাঁচিয়ে নেয়। তারপর তারা দুজনে বসে রামেন খাচ্ছিল। কথায় কথায় লি তাকে বলে দেয় যে ছোটবেলা থেকেই আমি অ্যাসলাইন দেখতে পাই। এরপর সে তাকে অ্যাসলাইনের পুরো ঘটনাগুলো খুলে বলে। তখন জ্যাং এক্সাইটেড হয়ে জিজ্ঞাসা করে, আচ্ছা আমার মাথায়ও কি কোনো অ্যাসলাইন আছে? লি বলে, না, তোমার মাথায়ও নেই, আমার মাথায়ও নেই, আর জিনের মাথায়ও নেই। এটা শুনে জেন অনেক বেশি খুশি হয়ে যায়। তারপর লি জিজ্ঞাসা করে, তুমি কি আমার কথা বিশ্বাস করেছো? জ্যাং বলে, হ্যাঁ অবশ্যই বিশ্বাস করেছি, বিশ্বাস না করার কি আছে? তুমি তো খুবই চুপচাপ স্বভাবের একটা মেয়ে, যখনই মুখ খোলো গুরুত্বপূর্ণ কিছুই বলো। এই কথাটা লিয়ের এতটাই ভালো লাগে যে সে বাড়ি ফিরে শুধু জ্যাংয়ের কথাই ভাবতে থাকে। এমনকি ঘুমাতে গেল তার ঘুম আসে না,
তার শুধু জ্যাংয়ের কথাই মনে পড়তে থাকে, কারণ এ প্রথমবার কেউ তাকে এতটা বিশ্বাস করেছে। যাক, পরের সিনে হান ইউনের কেসটা নিয়ে স্টাডি করছিল। তখন তার অ্যাসিস্ট্যান্ট বলে, আচ্ছা তোমার কি কোনো গার্লফ্রেন্ড নেই? সবসময় কাজের মধ্যেই ডুবে থাকো। হান বলে, গার্লফ্রেন্ড তো নেই, তবে একজনের উপর ইন্টারেস্ট আছে। তখনই তার কল্পনায় আমরা কিউজিন ম্যাডামকে দেখতে পাই। অ্যাসিস্ট্যান্ট বলে, তাহলে তুমি এখানে কি করছো? তাকে নিয়ে ডেটে যাচ্ছ না কেন? হান বলে, কারোর ওপর ইন্টারেস্ট হলেই যদি ডেটে যাওয়া লাগে তাহলে তো আমি একদম ফকির হয়ে যাব। আসলেই তো এরকম পাক্কা প্লেবয় ছেলে যাকে দেখবে তাকেই তো ভালো লাগবে, আর সবাইকে নিয়ে ডেটে গেলে ফকির তো হতে হবেই। যাক, এদিকে পরের দিন মিশেল আবারও হোটেল রুম ভাড়া করে। সে প্রতিদিন একই রুম ভাড়া করত, কারণ এখান থেকে সে ওই চশমাটা পেয়েছে। আর এখানে আয়নার পাশের দেয়ালে একটা ফুটো আছে, যেটার মাধ্যমে সে পাশের রুমে কি হচ্ছে না হচ্ছে তা দেখতে পায়। আজকে সে ওই ফুটো দিয়ে দেখতে পায় পাশের রুমে মিউজিক টিচার এসেছে। এত তো সে প্রচন্ড খুশি হয়ে যায়। তবে পরক্ষণেই যখন দেখে মিউজিক টিচার একা নয়, বরং তার সঙ্গে একটা মেয়েও আছে, তখন তো সে অনেক বেশি রেগে যায় আর প্রচন্ড আপসেটও হয়ে যায়। তাদের কথা শুনে সে এটাও বুঝতে পারে যে তারা আগামীকালও এখানে আসবে। পরের দিন যখনই মেয়েটা হোটেলে আসে, তখন মিশেল তার উপর আক্রমণ করে তাকে তার রুমে বেঁধে রাখে। তারপর সে ওই মেয়েটার পোশাক পরে মিউজিক টিচারের রুমে চলে আসে। মিউজিক টিচার তো এখানে তাকে দেখে একদম অবাক হয়ে যায় আর জিজ্ঞাসা করে, আপনি এখানে কি করছেন? এবার মিশেল তো তাকে তার মনের কথা বলে দেয়, কিন্তু মিউজিক টিচার তাকে পছন্দ করতো না, তাই সে উঠে চলে যাচ্ছিল। এতে মিশেল রেগে তার স্টেপলারটা ওই টিচারের মাথায় ছুঁড়ে মারে। ব্যথা পেয়ে টিচারের মাথা তো ঘুরতে থাকে আর সে বিছানায় লুটিয়ে পড়ে এবং কিছুক্ষণের মধ্যেই অজ্ঞান হয়ে যায়। তখন মিশেল তো ওই অজ্ঞান হওয়া লোকটার সঙ্গেই শুয়ে রোমান্স করতে শুরু করে দেয়। তবে কিছুক্ষণ পরেই দেখা যায় মিউজিক টিচারের মাথার আঘাত থেকে প্রচুর পরিমাণে ব্লিডিং হচ্ছিল আর সে মারা যাচ্ছিল। টিচারের এই অবস্থা দেখে মিশেল তো একদম পাগলের মতো করতে থাকে। সে কাঁদতে কাঁদতে ওয়াশরুমে গিয়ে পানিতে বসে তার নিজের শরীরেই এই স্টেপলার দিয়ে বারবার প্লেস করতে থাকে। আসলে সে নিজেকে এই কারণেই কষ্ট দিচ্ছিল, কারণ সে নিজেই তার পছন্দের মানুষকে আঘাত করে মেরে ফেলেছে। এদিকে লি রুম সার্ভিস দিতে গিয়ে মিশেলের রুম থেকে সে বাধা পড়া মেয়েটার কান্নার আওয়াজ শুনতে পায়। দরজা খুলে সে তাকে উদ্ধার করে। মেয়েটার কাছ থেকে সবকিছু শোনার পর সে মিউজিক টিচারের রুমে গিয়ে সেখানে তার লাশ দেখতে পায়। আর বাথরুমে ছিল মিশেল, যে নিজেই নিজেকে আঘাত করে মেরে ফেলেছে আর সে নিজেকে খুব বাজেভাবে আঘাত করেছে। এবার ইনভেস্টিগেশনের জন্য হান আসে, তবে সে তো মিশেলের চোখে তেমন কোনো চশমাই দেখতে পায় না, যার কথা লি তাকে বলেছিল। তারপর হান লিকে এসে জিজ্ঞাসা করে, তোমার কি আসলেই মনে হয় মিশেল যে চশমাটা পরত ওইটা সেই চশমা? লি বলে, হ্যাঁ আমি একদম শিওর। গতকালকে ওনার আচরণ দেখে আমি পুরোপুরি বুঝতে পেরেছি যে তিনি পাল্টে গিয়েছে। আসলে এই চশমা যাদের কাছে থাকে তারা নিজেদেরকে মহান মানুষ ভাবতে শুরু করে, একদম অন্য মানুষদের থেকে আলাদা। তাই তো আপনাকে আমি বলছি এই চশমাটা একটা ভয়ঙ্কর জিনিস। যাই হোক, পরের সিনে দেখতে পাই হান ওই চশমার কথাটা ভুলতেই পারছিল না। বারবার লিয়ের কথাগুলো তার মাথায় ঘুরছিল, তাই সে আবারও ওই হোটেল রুমে যায় আর বাথরুমে গিয়ে বাথটবে খুঁজতে খুঁজতে সে ওই চশমাটা পেয়েও যায়। এবার হান যখন নিজে চশমাটা পরে তখন তো সে নিজেই নিজেকে দেখে একদম হতভম্ব হয়ে যায়, কারণ তার মাথায় তো অগণিত অ্যাসলাইন ছিল। সে হয়তো নিজেও জানতো না যে এতগুলো মেয়ের সাথে সে নাইট স্পেন্ড করেছে। আর এরকম একটা সিনের মধ্য দিয়ে এই এপিসোডটা এখানেই শেষ হয়। তো পরের এপিসোডগুলো দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রেখো, যাতে করে আমার দেওয়া নতুন ভিডিও সবার আগে তুমি পেয়ে যাও। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।